কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: তৃণমূলের মুখপাত্রে আসতে পারে বদল, বেশি কথা ভালোভাবে নিচ্ছে না দল। অন্যদিকে ইডির বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। এদিকে মমতার শিয়রে বড়সড় বিপদ, মুসলিম ভোট পেতে শাহজাহান খুনের চক্রান্ত, চমকে দিলেন শুভেন্দু। অন্যদিকে শাহজাহান কাণ্ডে বড় সমস্যায় মমতা, ইডির কাছে ফাঁস তথ্য, বড় পরামর্শ শুভেন্দুর। এদিকে আগে তো চুরি জুট চুরি দেখছেন, চাকরি বিক্রি দেখছেন, একই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে রাষ্ট্রপতি দেন 5,100,000 টাকা, গম্ভীর 1 কোটি। 3 বছরের রাম মন্দিরের জন্য মোট কত অনুদান জমা পড়ল? এদিকে কয়েকজন মুখপাত্রকে বাদ দিচ্ছেন মমতা, জল্পনায় কুণাল। অপরদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা, শীতের আমেজ, মনোরম আবহাওয়া তিলোত্তমায়। এদিকে কলেজ শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতিমুক্ত নিয়োগ ও স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের দাবি। অপরদিকে রাহুলের ন্যায় যাত্রার আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে জোটের বৈঠক চায় জাতীয় কংগ্রেস। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, কলকাতার রশিদ খানকে সম্মান দিয়েছিল আবেগপূর্ণ স্মৃতিচারণ তসলিমার। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত খবর। তৃণমূলের মুখপাত্রে আসতে পারে বদল, বেশি কথা ভালোভাবে নিচ্ছে না দল। মুখপাত্র দলের মুখ, সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, তাদের বক্তব্যকে দলের বক্তব্য হিসাবে গণ্য করা হয়, তাই তাদের বাক সংযমের দখলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখপাত্রদের ভূমিকায় অসন্তুষ্ট। বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। এদিকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী ছিলেন। সূত্রের খবর, সেখানে মুখপাত্রদের ভূমিকায় উষ্ম প্রকাশ করেছেন দলনেত্রী। দলের ভিতরের কথা যাতে বাইরে না বলা হয় সে বার্তাও দিয়েছেন, এমনও শোনা যাচ্ছে। তৃণমূলের নতুন মুখপাত্র নিয়োগ করা হতে পারে, এদিনের বৈঠকে নাকি তেমনি ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুধু মুখপাত্রই নন, দলের অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে নানা রকম মন্তব্য করেন, যা বিড়ম্বনায় ফেলে দলকেই। হয়ে পড়ে যায়। সূত্রের খবর, বুধবারের বৈঠকে উঠে এসেছে সে প্রসঙ্গও। সূত্রের দাবি, দলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ্যে এভাবে মুখ খোলা বরখাস্ত করা যাবে না। নেওয়া হতে পারে কঠিন ব্যবস্থা। লোকসভা ভোটের আগে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি করা হতে পারে বলে এদিনের বৈঠকে মমতা ইঙ্গিত দিয়েছেন বলে খবর। এমনও অভিযোগ উঠে, তৃণমূলের মুখপাত্রদের একটা অংশ নবীনপন্থী, তাদের বক্তব্যে শেষ সুরও পাওয়া যায়। তাদের বক্তব্য ঘিরে বিভিন্ন সময় দলের অন্তরে বিতর্ক শুরু হয়। নবীন প্রবীণের টানাপোড়েনের আবহে এই নয়া তালিকা তৈরির বার সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তেছে বলেও খবর। মমতা চান দলে গণতন্ত্র বজায় থাক, কারো কিছু বলার থাকলে তা তাকে অভিষেক কিংবা সুব্রত বক্সীর কাছে জানাতেও এদিন নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে ইডির বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। ইডির আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, সন্দেশখালীর ঘটনায় মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে তার নির্দেশ, পুলিশ আপাতত ইডি আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না। প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি নিয়ে দুমদুমার কাণ্ড বাদে বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সেই তালা যখন ইডি আধিকারিকরা ভাঙতে চান, তখন তাদের দিকে তেড়ে এসেছিলেন গ্রামের হাজার হাজার বাসিন্দা। বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। একজনের মাথা ফেটে যায়, আক্রান্ত হন সিআরপিএফ জওয়ানরাও। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে, আবার ইডির বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের পরিবারের তরফে। জানা গিয়েছে, বাড়ির কেয়ারটেকার স্থানীয় থানার একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পুলিশ ওই এফআইআরের ভিত্তিতে কোনো আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে আদৌ এই এফআইআর খারিজ করা হবে কিনা। এদিকে সন্দেশখালীর ঘটনা 6 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা। তার খুঁজে একাধিক জায়গায় তল্লাশি চলেছে। সূত্রের খবর, কেন্দ্র থেকেও চাপ পড়বে। ইতিমধ্যে ইডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআরপিএফ, আর দিল্লিতে সদর দপ্তরের রিপোর্ট করেছে ইডি। সব মিলিয়ে সন্দেশখালী নিয়ে টানাপোড়েন অব্যাহত।
অপরদিকে মমতার শিয়রে বড়সড় বিপদ, মুসলিম ভোট পেতে শাহজাহান খুনের চক্রান্ত, চমকে দিলেন শুভেন্দু। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ব্যাড হ্যাবিট রয়েছে, ক্ষমতায় স্বাদ পেতে এবং নিজের স্বার্থ রক্ষা করতে তিনি যখন খুশি কাউকে কাছে টানতে পারেন, আবার কাউকে এক মুহূর্তে ছুড়ে ফেলতে পারেন। শেখ শাহজাহানকে কেন্দ্র করে যখন আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি, ঠিক তখনই তার ক্ষেত্রেও কি এরকম কোনো চেষ্টা রাজ্যের পুলিশ প্রশাসন করেছে? আর সেটা হচ্ছে কি একদম অপরতলার নির্দেশে। এখনো পর্যন্ত শেখ শাহজাহান ধরা দেননি, তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন, তাকে খোঁজার চেষ্টা করেছেন সকলে। তবে এসবের মধ্যে এই রাজ্যের বিরোধী দল নেতা যে তথ্য দেন তা একেবারেই চমকে দেওয়ার মতো। এদিন মুসলিম ভোট নিয়ে অনেক বেশি দাপাদাপি করত এই রাজ্যের শাসক দল, কিন্তু যত বেশি সময় যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে বিজেপির দিকে চলে যাচ্ছে সেই মুসলিম ভোট। এমনকি শুভেন্দু অধিকারী যে সমস্ত জায়গায় মিছিল করেছেন সেখানেও মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতি থাকছে চোখে পড়ার মতো। আর এসব দেখে কি ভয়ে সেই মুসলিম ভোট পাওয়ার জন্য শেখ শাহজাহানকে নিয়ে পদক্ষেপ নিতে পারে এই রাজ্যে? শেষ পর্যন্ত কি পুলিশ এই শাহজাহানকে ধরে তাকে খুন করে দিতে পারে? আর তারপরে কি লাশের রাজনীতি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার? রাজ্যের বিরোধী দল নেতা যে কথা বলেছেন, তারপর এই সমস্ত প্রশ্ন ক্রমাগত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে। এদিকে আগে তো জুচ্ছুরি দেখেছেন, চাকুরি বিক্রি দেখেছেন, একই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বললেন, আমার কাজকর্মে একটা শ্রেণী খুব বিপদে পড়েছে। সুপ্রিম কোর্টে অভিষেক মামলা প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মামলা যে কেউ করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, এমনকি বলতে পারেন চাঁদ আমাকে পেড়ে দাও। বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিচারপতির মন্তব্য, বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে, সাংবাদিক রক্ষা কবচ ছাড়া অন্য মামলা হতেই পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি আরও বলেন, বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে বহু প্রচার হয়েছে। এমনকি বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই নিজে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। বিচারপতি বলেন, যে কেউ মামলা করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, বলতেই পারেন চাঁদ আমাকে পড়ে দাও। যিনি শুনেছেন মামলা তিনি সিদ্ধান্ত নেবেন। আসলে মনে হয় আমার কাজে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার সম্ভাবনা, শীতের আমেজ, মনোরম আবহাওয়ার তিলোত্তমায় তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। তিলোত্তমায় মাঝে সামান্য কমলেও শীত সেভাবে জাঁকিয়ে বসেনি দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 24 ঘন্টার পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কলেজ শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতিমুক্ত নিয়োগ ও স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের দাবি। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে আগামী শনিবার অবস্থান বিক্ষোভের ডাক দিল কলেজ বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী মঞ্চ। ওই দিন 11টায় জমায়েত হবে কলেজ স্ট্রিটে। 7 দফা দাবিতে মঞ্চের তরফে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলো হলো, 1 নম্বর, 2020 সালের সিএসসির নিয়োগ প্রক্রিয়ার নম্বরের ধরন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যঙ্গে ব্যঙ্গে নম্বর ও মোট প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। 2 নম্বর, সরকার পোষিত কলেজে যে শূন্যপদ রয়েছে তাতে চলতি সিএসসির নিয়োগ প্রক্রিয়াতেই দ্রুত সমস্ত শূন্যপদে পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ করতে হবে। 3 নম্বর, অবিলম্বে সমস্ত বিষয়ের শূন্যপদ ঘোষণা করে যে সমস্ত বিষয়ের সিএসসির সাক্ষাৎকারে আজও হয়নি তাদের সাক্ষাৎকার সম্পূর্ণ করে স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে। অপরদিকে সহকারী অধ্যাপক পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বিলোপ করতে হবে। 5 নম্বর, ইউজিসির নিয়ম মেনে প্রতি বছর সিএসসি, পিএসসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দানের সময় শূন্যপদ তৈরি ও ঘোষণা করে স্কোর প্যাটার্ন স্পষ্ট উল্লেখ করে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 6 নম্বর, ইন্টারভিউ ও ইউজিসির নিয়ম মেনে 15% অধিক নম্বর রাখা যাবে না। 7 নম্বর, প্রতিটা প্রার্থীর সাক্ষাৎকারের ভিডিও ও অডিও রেকর্ডিং করতে হবে। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার প্রস্তুতির আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের জোট ভবিষ্যৎ নিয়ে বৈঠক করতে চায় জাতীয় কংগ্রেস। এ কারণে 13 জানুয়ারি কলকাতায় আসলেন রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক জিএএমির। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার জন্য 27 জানুয়ারি অসম থেকে কুচবিহারে প্রবেশ করবেন। 3 দিন কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে গড়ে পূর্ণিয়া যাবেন। আবার 30 ঢুকবেন ডালখোলা হয়ে। পরপর 2 দিন মালদহ ও মুর্শিদাবাদে কর্মসূচি তার, তবে পুরোটাই করবেন গাড়িতে চড়ে।
পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের নেতৃত্ব চাইছে অন্তত 1-2 দিন রাহুল ও অধিকের জেলাগুলিতে পদযাত্রা করুন। এই রাজ্যের পর রাহুল ঝাড়খণ্ডে প্রবেশ করবেন। দলের দক্ষিণবঙ্গের নেতৃত্বের বক্তব্য, রাহুলের যাত্রার রুট কলকাতা ছুঁয়ে না গেলে রাজ্যব্যাপী তার প্রভাব সেভাবে পড়বে না। এই ন্যায়যাত্রার মধ্যেই কংগ্রেস প্রচারের বাতাবরণ শুরু করতেই চলেছে। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, কলকাতা রশিদ খানকে সম্মান দিয়েছিল আবেগপূর্ণ স্মৃতিচারণ তসলিমার। কলকাতা হয়তো সবাইকে সম্মান দিতে পারে না, তবে রশিদ খানকে দিয়েছিল। এইটুকু আপাতত সান্ত্বনা। সামাজিক মাধ্যমে এভাবেই সুরস্রষ্টাকে প্রণাম জানালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এই পোস্টের 23 ঘন্টা বাদে বুধবার এটির লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে 2500, 288 ও 52। তসলিমা লিখেছেন, খুব ইচ্ছে ছিল একবার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের সঙ্গীত সামনে বসে শুনি। সে হলো না। কলকাতায় কয়েক বছর ছিলাম, সুযোগ হয়নি। হয়তো গেয়েছেন তখন, জানতে পারিনি। আজ যত না আমার জন্য দুঃখ হচ্ছে তাকে না শোনার কারণে, তার চেয়ে বেশি হচ্ছে তার জন্য পৃথিবীতে তার না থাকার কারণে। প্রোস্টেট ক্যান্সার হলে কত হাজার লোক ভালো হয়ে যাচ্ছে, বছরের পর বছর বেঁচে থাকছে, তবে তিনি কেন বেঁচে থাকলেন না? তাকে কি হত্যা করেছে প্রোস্টেট ক্যান্সার? ডাক্তার যা বললেন তাতে মনে হলো সেরেব্রাল অ্যাটাক হয়েছিল, রক্ত জমাট ও বেঁধেছিল মস্তিষ্কের কোনো ধমনীতে। সার্জারি না করে মেডিসিন দেওয়া হচ্ছিল। হাসপাতালে দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে কোথাও ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন রক্তে ঢুকে গেছে। তসলিমা প্রকাশ করলেন দুঃখজনক মৃত্যু। মাত্র 55 বছর বয়সে উনি চলে গেলেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর এখানেই সমাপ্ত।